রাজস্থানের উত্তর পশ্চিম অংশে অবস্থিত বিকানের একটি ঐতিহাসিক মরুনগরী। দুর্গপ্রাসাদ, মন্দির ও মরুভূমির সংস্কৃতির জন্য বিকানের বিশ্ববিখ্যাত। আমি এই বিকানি ভ্রমণ বৃত্তান্তে সমস্ত জায়গার বিবরণ এবং কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কত খরচ, সমস্ত কিছুই আমি এই ভ্রমণ বৃত্তান্তে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। সমস্ত তথ্যই আপনারা পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। ঠিক 11:30টায় হাওড়া স্টেশন থেকে, এটা হচ্ছে হাওড়া বিকানেরি এক্সপ্রেস। এটা আমরা আজকে এখন ট্রেন আমাদের চলা শুরু করেছে। আজকে সারা রাত, কালকে সারা দিন রাত এবং পরশুদিন সকালে গিয়ে আমরা পৌঁছবো বিকানেরি স্টেশনে। এবং বিকানেরে আমরা সমস্ত সাইট সিনগুলো করব। আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। ট্রেনটা সত্যি সুন্দর। এখানে সিকিউরিটিটাও খুব ভালো আছে। কিছুক্ষণ আগে পুলিশ এসে জিজ্ঞাসা করলো কোনো অসুবিধা হচ্ছে কিনা, আর যদি অসুবিধা হয় তাহলে 139-এ কল করতে। সত্যি ট্রেনটা খুব ভালো। আর আমাদের এখন ট্রেন চলছে, তো কালকে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং টু অল অফ মাই ফ্রেন্ড। আজকে 27 তারিখ, আমরা ট্রেনে চলেছি। কালকে রাত 11:30টায় ট্রেন ছিল হাওড়া দিকে, তো এখন আমরা চলেছি। এই জায়গাটা হচ্ছে সোননগর বলে একটা জায়গা রয়েছে। তো এই সোননগরের মধ্যে আমরা যাচ্ছি আর কি। খুব সুন্দর ভিউজ, চারিদিকে কুয়াশা, মানে পুরো। তাও তো আমি আরো সকালবেলা উঠেছিলাম, তখন তো কিছুই দেখা যাচ্ছিল না, একদম মানে কি বল, পুরো সাদা সাদা চারিদিকে। আর চলেছে, এত ঠান্ডা এখানে। কলকাতাতে ভেবেছিলাম যে না অতটা ঠান্ডা লাগছে না, কিন্তু যতই ট্রেনটি অ্যাকচুয়ালি বিহার ইউপি হয়ে তারপরে এটা রাজস্থানে ঢোকে। আমাদের ট্রেন গতকাল রাত্রি 11:30টায় ছিল। আমরা হাওড়া থেকে রওনা দিয়েছিলাম, তো এখন আমরা ট্রেনে রয়েছি। ট্রেনটি অন টাইমেই চলছে, কোনো জায়গায় কোনো প্রবলেম হয়নি, পরিষ্কার পরিচ্ছন্ন আছে ট্রেনটি। তো আমরা আজকে সারাটা দিন ট্রেনে কাটাবো। কালকে সকালবেলায় গিয়ে আমরা বিকানেরিতে পৌঁছবো, এবং কালকের দিনটা আমরা পুরোটাই বিকানেরিতে আমরা সাইট সিন করবো। সাইট সিন করার পর তারপরে আমরা বিকানেরি থেকে নেক্সট আমাদের ডেস্টিনেশন থাকবে জয়সালমীর। তো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন মেন জায়গাগুলো। আর এই ট্রেনের ব্যবস্থা সত্যি ভালো আছে, পরিষ্কার আছে, এবং টাইম মতোই চলছে, কোনো প্রবলেম আপাতত হয়নি। তো কালকে ভোর 5টায় আবার গিয়ে পৌঁছবো। 5টা, 5:30, 6টার দিকে গিয়ে পৌঁছবো হচ্ছে আমরা বিকানেরি। যদি ট্রেন লেট করে ম্যাক্স টু ম্যাক্স 8টার মধ্যে গিয়ে পৌঁছে যাবো। এই হচ্ছে কানপুর স্টেশন বন্ধুরা। আমরা এই কানপুর, হাওড়া থেকে এই কানপুর স্টেশন এসে এই পৌঁছালাম। এখন বিকেল 4:30 বাজে। কালকে সকালে আমরা বিকানেরে গিয়ে পৌঁছবো। তো পুরো টুকটা দেখতে থাকো। এই হচ্ছে কানপুর। আমরা এখন বিকানির স্টেশনে এসে পৌঁছালাম। ঘড়িতে ঠিক 7:30 বাজে। আমরা এই মাত্র এসে পৌঁছালাম। ট্রেনটি 1 ঘন্টা লেট করেছিল, কিন্তু ঠিকঠাক মতো পৌঁছে দিয়েছিল। রাস্তায় আসার সময় অনেক কুয়াশা ছিল, আমি তো ভেবেছিলাম 3-4 ঘন্টা লেট হবে, কিন্তু না, ট্রেনটি 1 ঘন্টা লেটের মধ্যে আমাদের এই বিকানির স্টেশনে আমাদের পৌঁছে দিয়েছে। আজকে আমরা এই বিকানির স্টেশনে নেমে আমরা এখানে একটা হোটেল নিয়ে নেব, এবং তারপরে এখানে সাইট সিনগুলো আমরা করব। আপনারা সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন। বিকানির স্টেশনে নেমে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি হোটেলের দিকে। আমরা খুব সকালে এসে পৌঁছেছি।
তাই এখন আমরা হোটেলে যাব এবং সেখানে গিয়ে একটু ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে আধা ঘন্টা রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ব বিকানির ভ্রমণের উদ্দেশ্যে। আমরা এখন বিকানির স্টেশনে সংলগ্ন একটি হোটেল নিয়ে নিলাম। হ্যাঁ, হোটেলটি খুবই ভালো। কারণ আমরা নিলাম এই কারণে, আমাদের রাত 11:30টার সময় আজকে বিকানির থেকে ট্রেন আছে জয়সালমীর। তো আমরা আজকে পুরো সারাটা দিন বিকানিরের বিভিন্ন সাইট সিনগুলো করবো। তো আমরা এই হোটেলে এসে উঠলাম, স্টেশন সংলগ্ন হোটেলটা। মোটামুটি খারাপ না হোটেলটা। এই হচ্ছে হোটেলের, এটা হচ্ছে ডবল বেড একটা হোটেল রুম দিয়েছে। আর তার সাথে এই একটা টিভি আছে, আর তার সাথে এখানে একটা আয়না দিয়েছে এবং রুমটা বেশ অনেকটা চওড়া আছে। আর এখানে রাখার জন্য একটা আলমিরা দিয়েছে, এখানে জিনিসপত্র রাখা যাবে। আর এটা হচ্ছে বেলকনি, এখান থেকে রয়েছে, মোটামুটি খারাপ না। হোটেলের সব থেকে বড় হচ্ছে টয়লেটটা। আমাদের টয়লেটটা দেখতে হবে। টয়লেটের এই হচ্ছে একটা গিজার তো আছে, তবে গিজার লাগবে, এটা পুরো দিয়েছে, মোটামুটি আছে ক্লিন। তো মোটামুটি টয়লেটটা বাট ক্লিন আছে। ভিতরে একটা আয়না দিয়েছে। আপনারা সঙ্গে থাকুন, আজকে বিকানির পর্বতে আপনাদের সমস্ত কিছু আমি ঘুরে দেখাবো। রাজস্থানের উত্তর পশ্চিম প্রান্তে অবস্থিত মরুপ্রধান শহর বিকানের শুধু তার রাজকীয় দুর্গ, প্রাসাদ ও মরুভূমির জন্যই বিখ্যাত নয়, বরং এখানকার প্রাচীন নাগরিক স্থাপত্য ও ভারতের ঐতিহাসিক ঐশ্বর্যের এক গুরুত্বপূর্ণ অংশ। এই নাগরিক স্থাপত্যের সর্বোৎকৃষ্ট নিদর্শন হল রামপুরিয়া হাভেলি। এই হাভেলিগুলি বিকানির শহরের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ঐতিহাসের এক জীবন্ত দলিল। বিকানের শহর প্রতিষ্ঠিত হয় 1488 খ্রিস্টাব্দে রাও বিকা দ্বারা। আমরা এখন রামপুর হাভেলিতে এসে পৌঁছালাম। এই রামপুর হাভেলি বিকানের রাজস্থানে অবস্থিত। রামপুর হাভেলি হলো ভারতের রাজস্থান রাজ্যের বিকানি শহরের এক ঐতিহাসিক আর্কিটেকচার ঐতিহ্যবাহী ভবন। এটি রাজ্যের সম্ভ্রান্ত বণিক পরিবার রামপুরিয়া দ্বারা নির্মিত এক বা একাধিক হাভেলির সমষ্টি, যার স্বর্ণালী রাজস্থানের পুরাতন বণিক শ্রেণীর ঐশ্বর্য, শিল্প ও সামাজিক মর্যাদার প্রতীক। এই হাভেলিটি মূলত 1800 থেকে 1900 সালের মধ্যে নির্মিত হয়েছিল এবং রামপুরিয়া বণিক পরিবারের জন্য বানানো হয়েছিল, যারা বিকানের অন্যতম ধনী ব্যবসায়ী ও শিল্পপতি পরিবার ছিল। বিকানির একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র হওয়ায়, বিশেষ করে ওল, লবণ, মাদকের মতো পণ্য বাণিজ্যের কারণে এই পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত শক্তিশালী হয়েছিল এবং তারা এই হাভেলিগুলি নির্মাণ করে নিজেদের সামাজিক মর্যাদা প্রদর্শন করেছিল। আর রামপুর হাভেলির স্থাপত্য হলো রাজপুতানা, মুঘল ও ঔপনিবেশিক ইউরোপীয় শৈলীর এক অনন্য সংমিশ্রণ। এটি লাল দুর্লাই পাথর দিয়ে নির্মিত এবং নিম্নোক্ত বৈশিষ্ট্যগুলোর জন্য বিখ্যাত: জারোখা, জালিদের সূক্ষ্ম খোদাই, মুঘল ও রাজপুত স্টাইলের চেহারা, ঔপনিবেশিক প্রভাব যেমন স্টেইন গ্লাস উইন্ডো, বৃহৎ জানালা আছে, অন্দর ও বহির্বিভাগ, বিশদ ভাস্কর্য, তাজবাদ শিল্পকলার ছোঁয়াও আছে। আজ এই হাভেলিগুলো বিকানির পুরাতন শহরের পুরনো সুরে ভরা রাস্তাগুলোতে দাঁড়িয়ে আছে এবং পর্যটকদের এগুলো বাহিরের নকশা ঘেরা স্নানিক পাথরের সৌন্দর্য ও ঐতিহাসিক পরিবেশের উপভোগ বহন করে। রামপুরা হাভেলি হলো রাজস্থান বিকানির ঐতিহ্যবাহী হাভেলির একটি অসাধারণ সংগ্রহ, যা রামপুরিয়া পরিবারের কালে বিবর্তনে নির্মাণ করেছিল। তাদের ধন সম্পত্তি, শিল্প, সামাজিক মর্যাদা প্রদর্শনের জন্য বিখ্যাত। এই হলো আমাদের রামপুরে হাভেলি। রাজস্থান মরু শহরের ধুলোবালি আর
উত্তাপের মাঝেও বিকানের তার নিজস্ব স্থাপত্য শৈলীর জন্য পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। এই শহরের অলিতে গলিতে লুকিয়ে আছে অসংখ্য হাভেলি ও প্রাসাদোপম বাড়ি। তবে সবকিছুর ঊর্ধ্বে যে নামটির কথা না বললেই হয় তা হলো রামপুরিয়া হাভেলি। একে প্রায় বিকানির গর্ভ এবং প্রাচ্যের ভ্যানিসের স্থাপত্যের প্রতিফলন বলা হয়। রামপুরা হাভেলি সবচেয়ে উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এর নির্মাণ শৈলী। এখানে একই সাথে তিনটি ভিন্ন ধারা স্থাপত্যের মিলন দেখা যায়: রাজপুত শৈলী, মুঘল শৈলী এবং ভিক্টোরিয়া বা ইউরোপীয় শৈলী। হাভেলির বাইরের দেওয়ালের দিকে তাকালেই আপনি অবাক হবেন এর কারুকার্য দেখে। জ্যামিতিক নকশা থেকে শুরু করে ফুললতার মোটিফ সব পাথরের উপরে ফুটিয়ে তোলা হয়েছে। এর প্রতিটি ব্যালকনি বা ঝরকা একটি শিল্পকর্ম। রামপুরিয়া পরিবারের বিকানের অর্থনীতিতে বড় ভূমিকা রেখেছিল। এই হাভেলিগুলি তাদের ব্যবসায়িক সফলতার প্রতীক। পরিবারের সদস্যরা শিক্ষা এবং সমাজসেবায় অত্যন্ত নিবেদিত ছিলেন। তারা বিশ্বাস করতেন যে স্থাপত্য কেবল বসবাসের জন্য নয়, বরং তা ভবিষ্যতের প্রজন্মের জন্য একটি সংস্কৃতি ও শিল্পের উত্তরাধিকার হওয়া উচিত। বর্তমানে রামপুরিয়া হাভেলির একটি অংশকে বিলাসবহুল হোটেল রূপান্তর করা হয়েছে, যেখানে পর্যটকরা রাজকীয় আতিথেয়তার স্বাদ নিতে পারেন। বাকি অংশগুলো পরিবারের সদস্যদের অধীনে বা সংরক্ষিত এলাকা হিসাবে রয়েছে। ভোরবেলা বা সূর্যাস্তের সময় যখন রোদের আলো এই লাল পাথরের উপরে পড়ে, তখন পুরো গলিটি এক স্বর্গীয় রূপ ধারণ করে। পর্যটক এবং আলোকচিত্রদের কাছে এই স্থানটি ইনস্টাগ্রামেবল স্পট হিসাবে অত্যন্ত জনপ্রিয়। বিশ্বের অনেক জায়গায় প্রাসাদ আছে, কিন্তু রামপুরিয়া হাভেলির মতো এত নিপুণ কারুকার্য খচিত পাথরের কাজ বিরল। এটি রাজস্থানী কারিগরদের দক্ষতা এবং ধৈর্যের এক নিদর্শন। সংকীর্ণ গলি দিয়ে হাঁটার সময় যখন আচমকা এই বিশাল হাভেলিগুলি চোখের সামনে আসে, তখন মনে হয় যেন সময়ের হাত ধরে আমরা কয়েকশো বছর পিছিয়ে গিয়েছি। রামপুরিয়া হাভেলি কেবল ইটের দালাল নয়, এটি বিকানের আভিজাত্য সংস্কৃতি এবং কারুশিল্পের সংমিশ্রণ। রাজস্থানী মরুভূমির রুক্ষতার মাঝে এই হাভেলিগুলো যেন একটি শিল্পীর স্বপ্ন। আপনি যদি রাজকীয় ইতিহাস এবং স্থাপত্য ভালোবাসেন, তবে রামপুরিয়া হাভেলি আপনার তালিকায় অবশ্যই থাকা উচিত। এই হাভেলির ইতিহাস মূলত শুরু হয় বিংশ শতাব্দীর শুরুর দিকে, প্রায় 100 বছর আগে। তবে এর ভিত্তিপ্রস্তর ও রামপুরিয়া পরিবারের প্রভাব আরও পুরানো। রামপুরিয়া পরিবার ছিল বিকানের অন্যতম প্রভাবশালী ও ধনী আসওয়াল জৈন বণিক পরিবার। তারা ব্যবসা বাণিজ্য সূত্রে দেশ বিদেশে খ্যাতি অর্জন করেছিল। এই হাভেলিগুলো মূলত পরিবারের সদস্যদের বসবাসের জন্য তৈরি করা হয়েছিল। তবে এটি কেবল একটা বাড়ি ছিল না, বরং তাদের সামাজিক মর্যাদা এবং বিত্ত বৈভবের প্রদর্শনী ছিল। রামপুরিয়া হাভেলি কোনো একটা নির্দিষ্ট ভবন নয়, বরং এটি রাজকীয় হাভেলিগুলির একটি সারি বা গুচ্ছ। বিকানের শহরে এই রামপুরিয়া হাভেলিটি দেখে সত্যি মনটা ভরে গেল। আমরা রামপুরিয়া হাভেলি থেকে পরবর্তী আমাদের ভ্রমণ স্থান হচ্ছে লক্ষ্মীনাথ মন্দির। এই লক্ষ্মীনাথ মন্দিরটি বিকানের শহরে প্রতিষ্ঠিত হওয়ার সময় থেকে এই শ্রী লক্ষ্মীনাথ মন্দির এই অঞ্চলের মানুষের কাছে ভক্তির মূল কেন্দ্র হিসাবে পরিচিত। ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীকে উৎসর্গ করা এই মন্দিরটি বিকানের রাজপরিবারের এবং সাধারণ মানুষের কাছে এক বিশেষ স্থান অধিকার করে আছে। এই মন্দিরের ইতিহাস বিকানের শহরের প্রতিষ্ঠার ইতিহাসের সাথে সরাসরি যুক্ত। মন্দিরটি 1488 সালে সম্ভবত শহর পত্তনের সময় রাও বিকা নির্মাণ করেছিলেন। রাও বিকা ছিলেন যোধপুর রাও যোধার পুত্র, যিনি নিজের আলাদা রাজ্য গড়ার উদ্দেশ্যে
বিকানেরে এসেছিলেন। বলা হয় যে বিকানের শহরে স্থাপনের আগেও রাওবিকা এই স্থানে ভগবান লক্ষ্মীনাথের আশীর্বাদ প্রার্থনা করেছিলেন। মন্দিরটি নির্মাণের পর থেকেই ভগবান লক্ষ্মীনাথকে বিকানের আসল শাসক হিসাবে গণ্য করা শুরু হয়। বিকানের রাজারা নিজেদের ভগবানের দেওয়ান বা প্রতিনিধি হিসাবে মনে করতেন এবং যে কোনো শুভ কাজ করার আগে এই মন্দিরে এসে অনুমতি গ্রহণ করতেন। শ্রী লক্ষ্মীনাথ মন্দিরের স্থাপত্য শৈলী অত্যন্ত মার্জিত এবং রাজস্থানী মন্দিরের চিরচারিত ঐতিহ্যের ধারক। মন্দিরটি মূলত রাজস্থানের বিখ্যাত লাল বেলে পাথর এবং সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি। মন্দিরের প্রবেশদ্বার এবং স্তম্ভগুলো সূক্ষ্ম খোদাই করা নকশা লক্ষ্য করা যায়। এর মার্বেল পাথরের মেঝে এবং ছাদের কারুকার্য ভক্তদের মুগ্ধ করে। এই মন্দিরের অন্যতম আকর্ষণ হল এর প্রধান দরজার উপরে করা সূক্ষ্ম রূপার কাজ। মন্দিরের ভিতরে ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর মূর্তি দুটি অতি সুন্দরভাবে সুসজ্জিত এবং মূল্যবান রত্ন খচিত অলঙ্কারে ভূষিত। সময়ের সাথে সাথে বিভিন্ন মহারাজা মন্দিরটির সংস্করণ ও পরিবর্তন করেছেন। বিশেষ করে মহারাজা লুঙ্করণ এবং মহারাজা গঙ্গা সিংহের আমলে মন্দিরটি ব্যাপক উন্নতি ঘটানো হয়েছিল। বিকানের মানুষের বিশ্বাস যে ভগবান লক্ষ্মীনাথ এই শহরকে প্রাকৃতিক দুর্যোগ এবং শত্রু আক্রমণ থেকে রক্ষা করেন। প্রাচীনকালে যুদ্ধের আগে বা নতুন কোনো প্রশাসনিক নীতি গ্রহণের আগে রাজপরিবারের সদস্যরা এখানে পুজো দিতেন। কি আজও বিকানের রাজপরিবারের কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বা উৎসব এই মন্দিরে প্রণাম না করে সম্পূর্ণ হয় না। মন্দিরে সারা বছরই নানা ধর্মীয় উৎসব পালিত হয়, তবে নির্জলা একাদশী, দীপাবলি, জন্মাষ্টমী এবং রামনবমী অত্যন্ত ধুমধাম করে পালন করা হয়। উৎসবের সময় মন্দিরটি আলোকসজ্জা সাজানো হয় এবং হাজারো হাজারো ভক্তের সমাগম ঘটে। মন্দিরটি বিকানের কেল্লার খুব কাছে অবস্থিত। মন্দিরের পরিবেশ অত্যন্ত শান্ত এবং পবিত্র। মন্দিরের চারিপাশের উঁচু চাতাল থেকে পুরানো বিকানের শহরের এক মনোরম দৃশ্য দেখা যায়। এখানে প্রতিদিন সকাল ও সন্ধে বিশেষ আরতি অনুষ্ঠিত হয়, যা দেখার জন্য স্থানীয় মানুষ ও পর্যটকেরা ভিড় করেন। আপনি যদি ইতিহাস ও আধ্যাত্মিকতায় আগ্রহী হন তবে এই মন্দির আপনার জন্য একটি শ্রেষ্ঠ স্থান। মন্দিরটি প্রতিদিন ভোরে এবং বিকেলে খোলে। দুপুরবেলায় এটি সাধারণত বন্ধ থাকে। এটি একটি অত্যন্ত পবিত্র স্থান। লক্ষ্মীনাথ মন্দির বিকানের আত্মা। এটি কেবল পাথর এবং চুনাপাথর দিয়ে তৈরি একটা ভবন নয়, এটি কয়েকশো বছরের বিশ্বাস, ঐতিহ্য এবং ইতিহাসের এক মিলনস্থল। বিকানের ভ্রমণকালে এই মন্দিরে গেলে আপনি যেমন মরু শহরের প্রাচীন সংস্কৃতির ছোঁয়া পাবেন, তেমনি অনুভব করবেন এক অপার্থিব প্রশান্তি। এখানকার মানুষদের সাথে একটু কথা বললাম। बात सही है। जय हो, राधे राधे। राधे राधे। आपका शुभ नाम क्या है? आनंद शंकर कनेरी। बहुत अच्छा नाम है। अरे नाथ जी महाराज गुरु गंगाईनाथ जी के शिष्य आनंद शंकर। अच्छा अच्छा, इसके बारे में थोड़ा बता दीजिए। गजानन जी का मंदिर है। हाँ। गणेश हम अच्छा 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 यही है, ये पहले मंदिर यही बना हुआ है। बीकानेर बसा था तो यही बसा था। अच्छा अच्छा अच्छा। बाद में ये गणेश जी का मंदिर हो गया, फिर यहाँ लक्ष्मीनाथ का मंदिर हो गया, फिर वो बना था। कितना साल का पुराना है मंदिर? और 20 वर्ष के करीब हो गया। 520 का। हाँ। मतलब ये क्या मतलब बहुत पहले मुगल एम्पायर का टाइम में? हो गई। अच्छा अच्छा अच्छा, उस टाइम में हुआ था। ये साक्षात लक्ष्मीनाथ है, आप दर्शन करिए अंदर। हाँ हाँ हाँ, बहुत बहुत अच्छा लगा हुआ है। नहीं नहीं नहीं, हाँ हल्दीघाट का जो युद्ध हुआ था। हाँ हाँ हाँ, 1576 में। अच्छा अच्छा, सॉरी सॉरी, यही हुआ था। बीकानेर का जो फाउंडेशन है ना, हाँ हाँ हाँ, वहीं से start हुआ। अच्छा अच्छा, इधर से स्टार्ट हुआ है। अच्छा, हल्दीघाट का युद्ध जो लगा हुआ इधर ही हुआ था। वाह, हल्दीघाटी का इधर नहीं हुआ, राजस्थान में हुआ। राजस्थान में हुआ। नहीं, ये राती घाटी का युद्ध यहाँ हुआ था। अच्छा। ये राती घाटी है। राती घाटी है ना? हाँ, राती घाटी का युद्ध यहाँ हुआ अच्छा, था। हाँ ये है वाह, बहुत अच्छा लगा। इनका परमानेंट नाम यहाँ हाँ। लक्ष्मी मंडल में। अच्छा यहाँ अच्छा लक्ष्मीनाथ जी के
परम भाग चाहिए ग्रुप लाभा महाराज ओके ओके, बहुत अच्छा लगा। आनंद शंकर है, आनंद शंकर है, आनंद ही आनंद है अपने। सभी तो वही है ना, हम लोग तो सब काटपुतली है। ठीक, हम कलकत्ता कलकत्ते से कलकत्ता से हुआ है। हाँ ठीक है, आ रहे हैं। कोई बात नहीं, बात नहीं कर लो। বিকানের নির্মাতা মহারাজ গঙ্গা সিং এই মন্দিরের প্রতি অত্যন্ত অনুরাগী ছিলেন। তার রাজত্বকালে মন্দিরের প্রাঙ্গণ বড় করা হয় এবং ভক্তদের জন্য নতুন বিশ্রামাগার ও চাতাল তৈরি করা হয়। তিনি মন্দিরে সেবায়তদের জন্য বিশেষ অনুদানের ব্যবস্থা করেছিলেন, যা আজও বলবৎ রয়েছে। বর্তমান ইতিহাসবিদ এবং পর্যটকদের কাছে এই মন্দিরটি একটি গবেষণার বিষয়। ফটোগ্রাফি, মন্দিরের বাইরের নকশা এবং লাল পাথরের উপর কারুকার্য আলোকচিত্রদের জন্য স্বর্গ। মন্দিরটি একটা উঁচু স্থানে অবস্থিত হওয়ায় এর উপর থেকে পুরানো বিকানোর শহরের নীল এবং লাল রঙের ঘরবাড়িগুলো এক অপূর্ব দৃশ্য দেখা যায়। শ্রী লক্ষ্মীনাথ মন্দির কেবল একটা প্রাচীন ইমারত নয়, এটি বিকানের 535 বছরের ইতিহাসের সাক্ষী। রাও বিকার স্বপ্ন থেকে শুরু করে আজকের আধুনিক বিকানের পর্যন্ত প্রতিটি ধাপে এই মন্দিরটি শহরের মানুষের বিশ্বাসের স্তম্ভ হয়ে দাঁড়িয়ে আছে। আপনি যদি বিকানের চান, তবে এই মন্দিরের কিছুক্ষণ বসা আপনাকে রাজস্থানী ভক্তি ও রাজকীয় আভিজাত্যের এক অদ্ভুত মিশ্রণ অনুভব করাবে। লক্ষ্মীনাথের মন্দির, এটা হচ্ছে রাধা গোবিন্দের মন্দির। আমাদের দর্শন হয়ে গেল, ঠাকুরের কৃপা। তো খুব সুন্দর লাগলো। अंकल जी आते हैं, ठीक है। हाँ आप यूसुफ है, इनका भी एक फोटो लो, बंदे इनके पास से रहने वाले हैं। अच्छा अच्छा, मुरारी लाल राधे 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 राधे। शंकर मुरारी लाल का पड़ोसी है। आनंद ही है, हाँ आनंद ही आनंद है। ठीक है। বিকানেরের ভান্ডারসার জৈন মন্দির রাজস্থানের অন্যতম সুন্দর এবং স্থাপত্য শৈলী ও ইতিহাসের দিক থেকে সবচেয়ে অন্যান্য একটি মন্দির। আমরা এখন লক্ষ্মী মাতা টেম্পল দর্শন করে আমরা এখন যাচ্ছি জৈন টেম্পলের দিকে। এই হচ্ছে জৈন টেম্পল, অনেক পুরনো, জৈনদের আমলে তৈরি হয়েছিল। এই মন্দিরটি 15শো শতাব্দীর নির্মিত হয়েছিল। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল 1468 সালে এবং শেষ হয় 1514 সালে। মন্দিরটি জৈন ধর্মের পঞ্চম তীর্থঙ্কর ভগবান সুমতিনাথকে উৎসর্গ করা হয়েছে। এই মন্দিরটির নাম রাখা হয়েছে এর নির্মাতা ভান্ডাসাহ নামক এক ধন্যাঢ্য জৈন বণিকের নাম অনুসারে। এটি বিকানোর প্রাচীনতম মন্দিরগুলির মধ্যে একটি। ভান্ডাসার মন্দিরের সবচেয়ে অবাক করা এবং আকর্ষণীয় তথ্যটি হলো এর ভিত্তি নির্মাণ। লোককথা অনুযায়ী যখন মন্দিরটি তৈরি করা হচ্ছিল, তখন ওই অঞ্চলে প্রচণ্ড জলের অভাব দেখা যায়। নির্মাতা ভান্ডাসাহ তখন জলের পরিবর্তে মন্দিরের ভিত বা ফাউন্ডেশন প্রায় 40,000 কেজি খাঁটি দেশি ঘি ব্যবহার করার নির্দেশ দেন। স্থানীয়দের দাবি এবং পর্যটকদের অভিজ্ঞতা অনুযায়ী বছরের প্রচণ্ড গরমের দিনে আজও মন্দিরের মেঝে বা দেওয়াল থেকে ঘিয়ের গন্ধ অনুভূত হয়। আমরা এখন ক্যামেল রিসার্চ সেন্টারে এসে পৌঁছলাম। এটা বিকানিরে আসলে পরে অবশ্যই আপনারা এই রিসার্চ সেন্টারটা অবশ্যই দেখতে পারেন, খুবই ভালো লাগবে। এখানে ক্যামেলের বিভিন্ন জিনিস রয়েছে, আমরা দেখব, আপনারা সঙ্গে থাকবেন। এই হচ্ছে টিকিট কাউন্টার। এখানে এন্ট্রি ফি ফর ইন্ডিয়ান ট্যুরিস্ট যারা আছে তাদের জন্য 50 টাকা করে আছে, আর ফরেন ট্যুরিস্ট যারা আছে, যারা ফরেনার যারা আসবেন এখানে, তাদের জন্য 200 টাকা করে। আর ক্যামেল রাইডিং করতে গেলে 100 টাকা পার হেড জন পিছু। তো এখন আমরা টিকিটটা কাটবো এইখানে। আর এইটা সকাল 7টা থেকে খুলে যায় আর সন্ধ্যে 6টা পর্যন্ত এটা বন্ধ হয়ে যায়। বিকানের ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেল বা জাতীয় উট গবেষণা কেন্দ্র শুধুমাত্র একটা পর্যটন কেন্দ্র নয়, এটি এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ উট প্রজনন
বা গবেষণা কেন্দ্র। মরুভূমির জাহাজ হিসাবে পরিচিত উটের সংরক্ষণ এবং তাদের অর্থনৈতিক উপযোগিতা বৃদ্ধির জন্য এই কেন্দ্রটি অন্যান্য ভূমিকা পালন করেছে। রাজস্থানের মরু অঞ্চলের জীবনযাত্রা উটের উপরে গভীরভাবে নির্ভরশীল, কিন্তু আধুনিক যুগে যান্ত্রিকীকরণের ফলে উটের সংখ্যা হ্রাস পাওয়ায় এবং উটের রোগবালাই দমনের প্রয়োজনীয়তা অনুভব করার ভারত সরকার একটা বিশেষায়িত গবেষণা কেন্দ্রের কথা চিন্তা করে। ভারত সরকারের অধীনে ইন্ডিয়ান ন্যাশনাল অফ এগ্রিকালচারাল রিসার্চ 1984 সালের 5 জুলাই বিকানের জোরবির এলাকায় এই কেন্দ্রটি স্থাপন করে। শুরুতে এটি একটি প্রজনন কেন্দ্র হিসাবে কাজ শুরু করলেও 1995 সালে এটি একটি পূর্ণাঙ্গ গবেষণা কেন্দ্রে রূপান্তরিত হয়। বিকানের প্রায় 10 কিলোমিটার দূরে যোধপুর রোডের পাশে এক বিশাল এলাকা জুড়ে এটি অবস্থিত। এই কেন্দ্রটির প্রধান কাজ হল উটের বিভিন্ন প্রজাতি রক্ষা করা এবং তাদের স্বাস্থ্যের উন্নতি ঘটানো। এর মূল লক্ষ্যগুলো হল উটের জেনেটিক উন্নয়ন এবং প্রজনন, উটের বিভিন্ন রোগ শনাক্তকরণ এবং প্রতিকার, উটের দুধ ও পশমের বাণিজ্যিক উপযোগিতা বাড়ানো, মরুভূমির ইকোসিস্টেম উটের গুরুত্ব বজায় রাখা। এখানে মূলত 4 ধরনের রাজস্থানী উটের প্রজাতি দেখতে পাওয়া যায়, যা পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। বিকানেরি উট, এগুলো ভারী কাজের জন্য পরিচিত। এদের গায়ের রং গাঢ় বাদামি এবং এদের চোখের উপরে এক ধরনের হাড়ের গঠন থাকে যাকে স্টপ বলা হয়। জয়সলমেরি উট, এই উটগুলো দ্রুত দৌড়াতে পারে। এদের সাধারণত পুলিশ এবং সেনাবাহিনীতে ব্যবহারের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়। মেওয়ারি উট, এগুলো মূলত পাহাড়ি অঞ্চলে চলার জন্য উপযুক্ত এবং এদের দুধ উৎপাদন ক্ষমতা তুলনামূলকভাবে বেশি। আরেকটি হচ্ছে কাচ্চি উট, এগুলো গুজরাটের কচ্ছ অঞ্চল থেকে আসা প্রজাতি যা লবণাক্ত অঞ্চলের জন্য উপযোগী। পর্যটকদের জন্য এই কেন্দ্রটি একটা জ্ঞানমূলক এবং বিনোদনমূলক গন্তব্যস্থান। এখানে যা যা দেখার মতো সেগুলো আপনাদের সাথে আলোচনা করছি। উটের মিউজিয়াম, এখানে একটা সুন্দর মিউজিয়াম রয়েছে যেখানে উটের বিবর্তন, তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গঠন এবং রাজস্থানী সংস্কৃতিতে উটের গুরুত্ব প্রদর্শিত হয়। উটের চামড়া ও হাড় দিয়ে তৈরি বিভিন্ন হস্তশিল্পেও এখানে দেখা যায়। এছাড়া রয়েছে উটের দুধের ডেয়ারি, এটি পর্যটকদের কাছে সবচেয়ে জনপ্রিয় অংশ। এখানে উটের দুধ থেকে তৈরি হয় নানা ধরনের সুস্বাদু খাবার পাওয়া যায়। উটনি দুধের আইসক্রিম, এটি স্বাস্থ্যকর এবং অন্যান্য স্বাদের। উটনি দুধের চা ও কফি, যারা অন্যরকম অভিজ্ঞতা চান তাদের জন্য এটি সেরা। ফ্লেভারড মিল্ক ও চকলেট, উটের দুধে ইনসুলিনের পরিমাণ বেশি থাকে যা ডায়াবেটিসের রোগীদের জন্য উপকারী। উটের প্রদর্শনী রাইডিং, বিকেলবেলায় যখন উটগুলো মাঠ থেকে তাদের খোয়ারে ফিরে আসে তখন শত শত উটকে একসাথে দেখার দৃশ্যটি অপূর্ব। পর্যটকরা এখানে উটের পিঠে চড়ে মরুভূমির আমেজ নিতে পারেন। এছাড়া এনআরসিসি কেবল পর্যটন নয়, বরং কৃষকদের সহায়তায় বড় ভূমিকা রাখে। উটের পশম দিয়ে কার্পেট, কম্বল এবং ব্যাগ তৈরির প্রশিক্ষণ এখানে দেওয়া হয়। এছাড়া উটের দুধকে কিভাবে বাণিজ্যিকভাবে বাজারজাত করা যায় তা নিয়ে এখানে নিয়মিত গবেষণা চলে। বিশেষ করে উটের দুধ অটিজম এবং ডায়াবেটিক্স চিকিৎসার ক্ষেত্রে কার্যকর কিনা তা নিয়ে বড় মাপের গবেষণা এখানে পরিচালিত হয়। আর আপনারা যখন আসবেন তখন এই ভ্রমণের সেরা সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। এখানে যাওয়ার সেরা সময় দুপুর 3টের পর যাওয়া ভালো, কারণ তখন মাঠ থেকে উটগুলো ফিরে আসে। ভারতীয় এবং বিদেশি পর্যটকদের জন্য আলাদা আলাদা প্রবেশ মূল্য রয়েছে। এখানের ন্যাশনাল রিসার্চ সেন্টার অন ক্যামেল আমাদের শেখায় কিভাবে প্রকৃতি এবং প্রাণীকুলের সাথে সামঞ্জস্য রেখে আধুনিক বিজ্ঞান কাজ করতে পারি। আপনি যদি পশু পাখি ভালোবাসেন
এবং রাজস্থানের মরু সংস্কৃতির একদম গভীরে যেতে চান, তবে এই কেন্দ্রটি আপনার তালিকায় থাকা বাধ্যতামূলক। এর সংস্কৃতি ও ঐতিহ্যের স্বাদ নিতে হলে এখানকার স্থানীয় খাবারের গলি এবং লোকসঙ্গীতের অভিজ্ঞতা নেওয়া একান্ত প্রয়োজন। নিচে আপনার জন্য কিছু বিশেষ জায়গার তালিকা আমি দিয়ে দিলাম। রাজস্থানী খাবারের স্বাদ। বিকানের তার ভুজিয়া এবং মিষ্টির জন্য বিশ্ববিখ্যাত। এগুলো ট্রাই করতে ভুলবেন না কিন্তু। বিখ্যাত খাবার হলো লাল মাছ। যদি আপনি আমিষভোজী হন তবে রাজস্থানী স্টাইলের এই ঝাল মাংসের পদটি আপনার জন্য অবশ্যই ট্রাই করা উচিত। কের সাঙ্গারি। কের সাংরি মরুভূমির এক বিশেষ সবজি যা রাজস্থানী থালির প্রাণ। মিষ্টি। এখানকার রসগোল্লা, গেভার এবং কেশর ফিনি ভারত বিখ্যাত। কোথায় খাবেন আপনি? হলদিরাম বা ভিক্রাম চাঁদমাল একদম খাঁটি মনের ভুজিয়া এবং মিষ্টির জন্য কোটগেট এলাকার আসল দোকানগুলো সেরা। লক্ষ্মী নিবাস প্যালেস। রাজকীয় আমেজে ডিনার করতে চাইলে এই প্রাসাদের রেস্তোরাঁটি সেরা পছন্দ। লোকসঙ্গীত ও সংস্কৃতি। রাজস্থানী লোকসঙ্গীতের সুর ছাড়া রাজস্থান ভ্রমণ অসম্পূর্ণ। সাংস্কৃতিক সন্ধ্যা। অনেক বড় হোটেল ও রিসোর্ট যেমন গজনির প্লেস বা হেরিটেজ রিসোর্ট সন্ধ্যায় পর্যটকদের জন্য লোকসঙ্গীত এবং কালবেলিয়া নাচের আয়োজন করে। মরুভূমি ক্যাম্পিং। যদি আপনি বিকানের আশেপাশের মরুভূমিতে ক্যাম্পিং করেন তবে আগুনের চারিপাশে বসে লোকসঙ্গীত শোনার অভিজ্ঞতাটা আপনার কাছে অবিস্মরণীয় হয়ে থাকবে। বিকানের উট উৎসব। সাধারণত জানুয়ারি মাসে এই বিশাল উৎসব হয়। এখানে লোকগান, নাচ এবং উটের দৌড় থেকে শুরু করে সব ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখা যায়। এই রিসার্চ সেন্টারে আমরা একটা ঘরের মতো রয়েছে, এখানে খুব দারুণ একটা গ্রাম্য পরিবেশের লুক দেওয়া হয়েছে। সত্যি মানে দেখে মনটা ভরে গেল। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা পরিবেশ, মাইন্ড ব্লোয়িং জায়গাটা। সত্যি পুরো একটা গ্রাম পরিবেশে সুন্দর লুক এখানে পাওয়া গেছে। এখানে বিকানির ট্যুরের জন্য আমি একটা প্ল্যান আপনাদের সাথে করছি। সেটা হচ্ছে 3 দিনের একটা আদর্শ ভ্রমণ আপনি পরিকল্পনা করতে পারেন বিকানির জন্য। প্রথম দিন আপনি সকাল 9টা থেকে 12টার মধ্যে জুনাগড় কেল্লা দিয়ে ভ্রমণ শুরু করুন। এটি ভারতের অন্যতম সুন্দর দুর্গ। কেল্লার ভিতরে অনুপ মহল, বাদল মহল এবং জাদুঘরটি অবশ্যই দেখবেন। আর দুপুর 12:30 থেকে 1:30-এর মধ্যে কেল্লার কাছে কোনো স্থানীয় রেস্তোরাঁয় আপনি রাজস্থানী থালি দিয়ে মধ্যাহ্নভোজন সারুন। আর সাংরি হচ্ছে এখানকার সবথেকে বিখ্যাত সবজি, যেটা আপনি ট্রাই করতে পারেন। আর বিকেল 3টে থেকে 5:30-এ চলে যান লালগড় প্রাসাদ এবং সংলগ্ন জাদুঘরে। এরপর রাজকীয় অভিজাত্য দেখতে লক্ষ্মী নিবাস প্যালেসে ঘুরে দেখুন। সন্ধেবেলায় 6টা থেকে 8টায় আপনি রামপুরিয়া হাভেলিতে আসুন। সূর্যাস্তের আলো যখন লাল পাথরের উপরে পড়ে তখন হাভেলিগুলো এক মায়াবী রূপ নেয়। এটি ছবি তোলার সেরা সময়। আর রাতে কোটগেট এলাকায় কেনাকাটা ও রাতের খাবার, এখান থেকে কিছু বিখ্যাত আপনি ভুজিয়ার প্যাক করে নিতে পারেন। দ্বিতীয় দিন আপনি সকাল 8:30 থেকে 10:30টায় শহর থেকে 30 কিলোমিটার দূরে আপনি কর্ণীমাতা টেম্পলে দর্শন করতে পারেন এবং সাদা ইঁদুর খোঁজার চেষ্টা করুন, যা ভাগ্যের প্রতীক মানা হয়। দুপুর 12টা থেকে 1:30-এ শহরে ফিরে এসে শ্রী লক্ষ্মীনাথ মন্দির দর্শন করুন এবং শান্ত পরিবেশে কিছুক্ষণ সময় কাটান। বিকেল 3টে থেকে 5:30-এ আপনি জাতীয় উট গবেষণা কেন্দ্রে উটের মিছিল দেখুন, উটের পিঠে চড়ুন এবং অবশ্যই উটের দুধের আইসক্রিম এবং কফিটা অবশ্যই ট্রাই করবেন। সন্ধে 6:30 থেকে 8:30টায় ভান্ডারসার জৈন মন্দিরে যান। সূর্যাস্তের পর মন্দিরের উপরতলা থেকে পুরো বিকানির
শহরের দৃশ্য উপভোগ করুন। রাতে কোনো হেরিটেজ হোটেলে রাজস্থানী লোকসঙ্গীতের আসরে অংশ নিন এবং রাজকীয় লাল মাছ বা ডালবাটি চুরমা দিয়ে আপনার ডিনার করুন। এবং তৃতীয় দিনে লেক সাইড ও মরুভূমির শান্তি সেটা হচ্ছে শহর থেকে গজনের প্যালেস বা বন্যপ্রাণী অভয়ারণ্য। এটি একটি শান্ত হ্রদের ধারে অবস্থিত। এখানে আপনি নীলগাই, কৃষ্ণসার মৃগ এবং অনেক পরিযায়ী পাখিও দেখতে পারেন। দুপুরবেলায় গজনের প্যালেসের সামনে আপনি হ্রদের দৃশ্য দেখতে দেখতে লাঞ্চ করুন আর বিকেলে শহরের মূল বাজারে কেনাকাটা করুন। উটের চামড়ার জুতো, রাজস্থানী কুর্তা বা হাতের কাজের এমব্রয়ডারি করা চাদর আপনি কিনতে পারেন। সন্ধ্যের দিকে ভ্রমণ শেষ করে বিকেলে কোনো স্থানীয় মিষ্টির দোকানে যেমন হলদিরাম বা ভিক্রাম গিয়ে রাজস্থানী মিষ্টি যেমন কেশর ফিনি, রাজভোগ বা গরম জিলিপি খান। ঘোরার জন্য অটোরিকশা খুব সুবিধাজনক, তবে উট গবেষণা কেন্দ্র বা গজনের প্যালেস যাওয়ার জন্য একটি ট্যাক্সি ভাড়া করে নিতে আপনি পারেন। অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসে সকাল সন্ধ্যায় বেশ ঠান্ডা থাকে, তাই সাথে হালকা এবং গরম কাপড় রাখুন আর মন্দিরে প্রবেশের সময় মার্জিত পোশাক আপনি পরুন। যদি আপনি জানুয়ারিতে যান তবে এখানে সবথেকে বিখ্যাত হচ্ছে ক্যামেল ফেস্টিভ্যাল বা উট উৎসব। আপনি এটা দেখার সুযোগ আপনি পাবেন, তাই জানুয়ারি মাসে গেলে অবশ্যই এই ক্যামেল ফেস্টিভ্যালটি আপনারা দেখতে পাবেন। আমরা ক্যামেল রিসার্চ সেন্টারের ভিতর থেকে যখন যাচ্ছি তখন চারিদিকে উট আর উট, এই বালিগুলোর উপরে উটকে রাখা হয়েছে এবং এইখানে উটগুলো খাবার খাচ্ছে। এটা একটা উটদের, সমস্ত উটরা এখানে আসে এবং এসে এরা খাবার খায় এবং এখানে থাকে। আমরা এগুলো দেখার পর আমরা উট রিসার্চ সেন্টারে যে মিউজিয়ামটা, এটা হলো সেই মিউজিয়াম। এই মিউজিয়ামের ভিতরে আমরা ঢুকে এখানে সমস্ত কিছু উটেরদের যে সমস্ত কিছু পৌরাণিক জিনিস রাখা আছে সেগুলো আমরা এখানে দেখলাম। সত্যি দেখে মনটা ভরে গেল। ক্যামেল রিসার্চ সেন্টার থেকে বেরিয়ে যাওয়ার পর আমরা রাস্তায় যেতে যেতে ড্রাইভারের সাথে কিছুক্ষণ কথা বললাম এই জায়গার সম্বন্ধে। पार्क था रानियों के घूमने के लिए। शाम होते ही सारी रानियां किले से बाहर आती, इस पार्क में घूमती। हाँ, ये बहुत बड़ा है। ये वाला क्या है? ये लाल वाला जो खड़ा है, ये गुम्बद बनाया हुआ है उस वक्त का ही है। समाधि है क्या? नहीं ऐसे ही गुम्बद बनाया है। ऐसे गुम्बद। हाँ, उस वक्त साहब था क्या, उस वक्त बच्चियां क्या करती थी, पार्क में घूम लेती, झूला झूल लेती, बस। ये अभी फैशन हुआ है ज़्यादा, तो उस वक्त कुछ था ही नहीं। हाँ, ये सामने कलेक्टेड बना दिया फिर बाद में। ये जो आदमी खड़े हैं यहाँ थिएटर था, ये गंगा थिएटर, गंगा सिंह जी के नाम से था। इसको बंद कर दिया, उस वक्त था पहला थिएटर है बीकानेर, सिनेमा थिएटर, अब इसको बंद कर दिया। अब कुछ नहीं है, इसमें सरकारी ऑफिस बना दिया। ये सारे सामने जितनी भी बिल्डिंगें दिख रही है ये सारी सरकारी है। अब इसमें हाँ कलेक्टेड ऑफिस बना दिए, इसमें बैठे हैं सब बैठते हैं। स्टैचू किसका है? ये राजा का है। हाँ, ये राजा के 3-4 हैं यहाँ। কর্ণিমাতা ছিলেন চতুর্দশ শতাব্দীর একজন হিন্দু যোদ্ধা এবং সাধ্বী। ভক্তদের বিশ্বাস অনুযায়ী তিনি ছিলেন দেবী দুর্গার এক অলৌকিক অবতার। তিনি মূলত মারওয়ারের চারণ বংশে জন্মগ্রহণ করেছিলেন। তার জীবনকাল ছিল অত্যন্ত দীর্ঘ, বলা হয় প্রায় 151 বছর। তিনি তার অলৌকিক ক্ষমতার মাধ্যমে আর্ত মানবতার সেবা এবং বিভিন্ন অলৌকিক কাজ করে অমর হয়ে আছেন। এই মন্দির হাজার হাজার ইঁদুরকে কেন পুজো করা হয় তার পিছনে একটা অত্যন্ত জনপ্রিয় লোকগাথা প্রচলিত আছে। যমরাজের সাথে যুদ্ধ। লোককথা অনুযায়ী কর্ণিমাতার সৎ ছেলে লক্ষণ একবার একটা পুকুরের জল খেতে গিয়ে ডুবে মারা যান। কর্ণিমাতা তখন মৃত্যুর দেবতা যমরাজকে অনুরোধ করেন লক্ষণকে প্রাণদান করতে। শুরুতে যমরাজ রাজি না হলেও পরে দেবীর শক্তির কাছে তিনি নতি স্বীকার করেন। তবে
যমরাজ একটা শর্ত দেন, লক্ষণ এবং কর্ণিমাতার বংশের সমস্ত পুরুষ বংশধরকে মৃত্যুর পর যমলোকে যাবে না, বরং তারা সাময়িকভাবে ইঁদুর, যাকে স্থানীয় ভাষায় কাব্বা বলা হয়, হিসাবে পুনর্জন্ম গ্রহণ করবে। পরবর্তী জন্মে তারা আবার মানুষ হয়ে এই চারণ বংশেই ফিরে আসবে। একটি সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি এবং প্রবেশদ্বারটি অত্যন্ত বিশাল ও কারুকার্যময়। মন্দিরের প্রধান গর্ভগৃহের দরজাটি নিরেট রূপোর তৈরি, যেখানে দেবীর বিভিন্ন রূপ খোদাই করা আছে। প্রতি বছর চৈত্র আশ্বিন মাসের নবরাত্রিতে এখানে বিশাল মেলা বসে। এই সময় হাজার হাজার তীর্থযাত্রী পদব্রজে মন্দিরে আসেন দেবীর আশীর্বাদ নিতে। और कुछ नहीं है। यही है जूनागढ़ फोर्ट। हाँ अब चले जाओ, देखने का चीज है, अंदर किला है ना, पूरा किला दिखाएंगे। किला देख 5 बजे तक खुला रहता है क्या? हाँ 4:30 बजे तक टिकट देते हैं। 5 बजे तक। हाँ आप कोई अलग स्पेशल गाइड करने। বিকানের সবচেয়ে বিখ্যাত ঐতিহাসিক স্থান হলো এই জুনাগড় ফোর্ট। এটি নির্মাণ হয়েছিল 1589 থেকে 1594 খ্রিস্টাব্দ পর্যন্ত। রাজা রায় সিং ছিলেন এর নির্মাতা। এটি ছিল শক্তিশালী প্রাচীর ও খিলানযুক্ত প্রবেশদ্বার। আমি ক্রমশ এই জুনাগড় ফোর্টের দিকে এগিয়ে চলেছি এবং এই গেট থেকে আমি ঢুকে হাতের বাঁদিকে হচ্ছে টিকিট কাউন্টার, সেখান থেকে আমি টিকিট পারচেস করব। এখান থেকে টিকিট পারচেস করার পর তারপরে আমি জুনাগড় ফোর্টের অন্দরে ঢুকবো এবং প্রত্যেকটা স্থান আপনাদের ঘুরে আমি দেখাবো। বিকানের জুনাগড় কেল্লা রাজস্থানের মরু অঞ্চলের এক অন্যান্য স্থাপত্য বিস্ময়। সাধারণত রাজস্থানের দুর্গগুলির কোনো পাহাড়ের চূড়ায় বা দুর্গম উচ্চতায় নির্মিত হতো, কিন্তু জুনাগড় কেল্লা তার ব্যতিক্রম। এটি সমতল ভূমিতে নির্মিত একটি দুর্গ। একে ঘিরে রয়েছে এক অপরিমেয় ইতিহাস এবং এর অন্দরে লুকিয়ে আছে শিল্পকলা ও বিলাসিতার চরম নিদর্শন। আমরা এই জুনাগড় কেল্লার ইতিহাস সম্বন্ধে একটু আলোচনা করি। জুনাগড় কেল্লার ইতিহাস শুরু হয় 16শো শতাব্দীর শেষ ভাগে। যদিও বিকানের শহরটি 1488 সালে রাও বিকা স্থাপন করেছিলেন, তবে সেই সময় তিনি একটি ছোট্ট দুর্গ নির্মাণ করেছিলেন যার নাম ছিল বিকাজি কি তাকরি। বর্তমানে বিশাল দুর্গটি তার বংশধর ষষ্ঠ শাসক মহারাজা রায় সিং এর কীর্তি। দুর্গটি নির্মাণ কাজ 1589 সালে শুরু হয় এবং 1594 সালে এটি সম্পূর্ণ হয়। রাজা রায় সিং এর ভূমিকা কি ছিল? রাজা রায় সিং ছিলেন মুঘল সম্রাট আকবর এবং জাহাঙ্গীরের একজন অত্যন্ত বিশ্বস্ত এবং দক্ষ সেনাপতি। তিনি গুজরাট, কাবুল এবং দাক্ষিণাত্যের বহু অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন। তার এই সামরিক অভিজ্ঞতার প্রতিফলন দেখা যায় দুর্গের মজবুত প্রতিরক্ষার এবং বিভিন্ন দেশি বিদেশি স্থাপত্যের সংমিশ্রণে। জুনাগড় কেল্লাটির অন্যতম গর্বের বিষয় হল এর প্রতিরক্ষা। ইতিহাসে দেখা যায় এই দুর্গটি কখনো কোনো বিদেশি বা বাইরের শক্তির হাতে চূড়ান্তভাবে পরাজিত হয়নি। এর কয়েকটি প্রধান কারণ হল বিশাল প্রাচীর। দুর্গটি প্রায় 5.28 হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। এর চারিপাশে সুরক্ষা প্রাচীর এবং বা প্রাকার প্রায় 1000 গজ দীর্ঘ এবং 14.5 মিটার উঁচু। এই প্রাচীরে 40টি বুরুজ রয়েছে, যা থাকে 70 উপর নজর রাখা হতো। গভীর পরীক্ষা। দুর্গের চারিপাশ ঘিরে ছিল এক গভীর পরীক্ষা। যুদ্ধের সময় এই পরীক্ষা জলপূর্ণ করে রাখা হতো, যাতে শত্রুরা সহজেই প্রাচীরের নাগাল না পায়। কৌশলগত প্রবেশপথ। দুর্গের তোরণগুলো এমনভাবে তৈরি যে সরাসরি হাতি দিয়ে আঘাত করা প্রায় অসম্ভব ছিল। জুনাগড় কেল্লায় প্রবেশ করার জন্য 7টি প্রধান গেট রয়েছে। প্রতিটি গেটে আলাদা ঐতিহাসিক গুরুত্ব আছে। সেটা হচ্ছে সুরজ পোল। এটি দুর্গের প্রধান এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ গেট।
এটি পূর্বমুখী, তাই উদীয়মান সূর্যের প্রথম রশ্মি এই তোরণে পড়ে। এই গেটের দুপাশে হাতির উপরে আসীন দুই বিখ্যাত রাজপুত বীর জয়মল এবং ফাট্টা মূর্তি আছে, যারা চেতরগড় রক্ষায় প্রাণ দিয়েছিলেন। করণপোল এটি দ্বিতীয় প্রবেশপথ, যার উপর অত্যন্ত সূক্ষ্ম খোদাই করা কাজ দেখা যায়। এছাড়া রয়েছে দৌলত পোল। এই গেটটি গুরুত্ব ধর্মীয় এবং আবেগীয়। এই তরণীর দেওয়ালে অনেকগুলো হাতের ছাপ রয়েছে, যেগুলো হলো এইসব রাজকীয় নারীদের হাতের ছাপ, যারা যুদ্ধে তাদের স্বামীর শহীদ হওয়ার পর সহমরণে গিয়েছিলেন। চাঁদপোল ও ফতেহপোল এগুলো পশ্চিম দিকে অবস্থিত এবং দুর্গের নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এবার আসি দুর্গের ভিতরটা কেমন ছিল। জুনাগড় কেল্লাকে বাইরে থেকে দেখলে একটি রুক্ষ সামরিক দুর্গ মনে হলেও এর ভিতরে প্রবেশ করলে মনে হবে আপনি কোনো স্বর্গপুরীতে পৌঁছে গেছেন। এখানকার প্রতিটি মহল এক একটি শিল্পকর্ম। অনুপ মহল এটি ছিল দুর্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং রাজকীয় অংশ। এখানে মহারাজা তার দরবার পরিচালনা করতেন। এর দেওয়ালে লাল এবং সোনালী রঙের অতি সূক্ষ্ম কাজ দেখা যায়। এখনকার খোদাই করা কাজ এবং দামি ইতালীয় মার্বেলের মেঝে আভিজাত্যের শিখর নির্দেশ করে। অনুপ মহলের কাঠের সিলিং এবং দেওয়ালে ছোট ছোট আয়নার কাজ একে এক মায়াবী রূপ দেয়। বাদল মহল মরুভূমি শহরে মানুষের কাছে মেঘ বা বৃষ্টি ছিল আকাঙ্ক্ষার বস্তু, তাই এই মহলটি মেঘের আদলে সাজানো হয়েছে। মহলের দেয়ালগুলো নীল এবং সাদা রঙে আঁকা, যা দেখে মনে হয় নীল আকাশের সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে। এমনকি দেওয়ালের চিত্রে বিজলি বা বজ্রপাতের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। বিশ্বাস করা হয় রাজা এই ঘরে বসে বৃষ্টি অনুভূতি নিতেন। ফুলমহল এটি দুর্গের প্রাচীনতম অংশগুলোর একটি। এর দেওয়ালগুলো ফুল, লতাপাতা এবং জ্যামিতিক নকশায় ভরপুর। এখানে কাচের কাজ বা শীষমহল শৈলীর প্রতিফলন দেখা যায়। চন্দ্রমহল এটি ছিল রাজপরিবারের ব্যক্তিগত শয়নকক্ষ। এখানে সোনার পাতা দিয়ে আঁকা ছবি এবং মূল্যবান রত্নখচিত দর্পণও ছিল। এই কক্ষের জানালাগুলো দিয়ে রাত্রে জ্যোৎস্না ঘরে আসত বলে এর নাম হয়েছিল চন্দ্রমহল। গঙ্গামহল ও দরবার হল। মহারাজ গঙ্গা সিং 20 শতাব্দীর এই বিশাল দরবারটি নির্মাণ করেন। এটি আধুনিক স্থাপত্যের এক নিদর্শন। বর্তমানে এখানে একটি বিশাল জাদুঘর রয়েছে, যেখানে রাজকীয় পোশাক, আসবাবপত্র এবং ঐতিহাসিক অস্ত্রশস্ত্র রাখা আছে। জুনাগড় কেল্লা জাদুঘরে অমূল্য সংগ্রহ। এই দুর্গের জাদুঘরটি ভারতের অন্যতম সমৃদ্ধ মিউজিয়াম। এখানে কয়েকশো বছরের ইতিহাস সংরক্ষিত আছে। রাজকীয় অস্ত্রাগার। এখানে মুঘল এবং রাজপুত যুগের তলোয়ার, ঢাল, বর্ম এবং পিস্তল রয়েছে। এমনকি মধ্যযুগের উটের পিঠে বসানো ছোট কামানও দেখা যায়। বিশ্বযুদ্ধের বিমান। মিউজিয়ামের অন্যতম আকর্ষণ হল প্রথম বিশ্বযুদ্ধের সময়কার একটি DH-9 বাইপ্লেন। এটি ব্রিটিশরা মহারাজ গঙ্গা সিংকে উপহার দিয়েছিল। এটি আজও অত্যন্ত যত্ন সহকারে রাখা আছে। পোশাক ও পালকি। রাজাদের ব্যবহৃত জড়ি লাগানো পোশাক এবং রানীদের জন্য ব্যবহৃত সুসজ্জিত পালকিগুলো সেই সময় বিলাসিতার প্রমাণ দেয়। দুলমেরা বেলে পাথর ও জালি কাজ। জুনাগড় কেল্লার অন্যতম আকর্ষণ হল সূক্ষ্ম জালি কাজ। লাল বেলে পাথরের ওপর জ্যামিতিক ও প্রাকৃতিক নকশা এমনভাবে খোদাই করা হয়েছে যে দূর থেকে দেখলে মনে হয় এটি কোনো সূক্ষ্ম
সূচিকর্ম বা কাঠের কাজ। এই পাথরগুলো স্থানীয় দুলমেরা খনি থেকে আনা হয়েছিল। বর্তমানে জুনাগড় কেল্লাটি একটি চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে পরিচালিত হয়। এটি রাজস্থানের অন্যতম পরিচ্ছন্ন এবং সুপরিচালিত দুর্গ। পর্যটকদের জন্য এখানে গাইডের ব্যবস্থা আছে, যারা হিন্দি, ইংরেজি বা স্থানীয় ভাষায় দুর্গের প্রতিটি কোণের পিছনে কাহিনী বর্ণনা করে। কখন আসবে পর্যটকরা? প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এই সময় পর্যটকরা আসতে পারে। জুনাগড় কেল্লাটি দেখার সব থেকে পারফেক্ট টাইম আপনারা যদি আসেন সেটা হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাস। জুনাগড় কেল্লা কেবল একটা পাথুরে ইমারত নয়, এটি বিকানের শাসকদের দূরদর্শিতা, শিল্পানুরাগ এবং অপরাজেয় মানসিকতার প্রতীক। যেখানে রাজস্থানের অন্য দুর্গগুলো পাহাড়ের আড়ালে নিজেদের সুরক্ষিত রেখেছিল, সেখানে জুনাগড় সমতলে দাঁড়িয়ে বুক চিতিয়ে শত্রুর মোকাবিলা করেছে এবং একই সাথে ভিতরের রাজপ্রাসাদগুলোতেও শিল্পের চরম পরাকাষ্ঠা দেখেছি। আপনি যদি রাজকীয় ইতিহাস এবং সূক্ষ্ম কারুকার্য ভালোবাসেন, তবে জুনাগড় কেল্লা আপনার জীবনে একবার হলেও দেখা উচিত। বিকানের জুনাগড় কেল্লা ভ্রমণের সময় আপনি যদি রাজকীয় আভিজাত্যের স্বাদ নিতে চান, তবে আমি কয়েকটি হেরিটেজ হোটেলের নাম বলছি। দ্য লক্ষ্মী নিবাস প্যালেস, এটি বিকানের সবচেয়ে বিখ্যাত এবং রাজকীয় হোটেল। 1904 সালে নির্মিত এই প্রাসাদটি একসময় মহারাজা গঙ্গা সিংয়ের বাসভবন ছিল। এখনকার কারুকার্যময় ছাদ, বিশাল দরবার হলো এবং রাজস্থানী আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। বিশেষত রাজকীয় ডিনার এবং ইন্দো সারাসেনিক স্থাপত্য। নরেন্দ্র ভবন বিকানির, এটি বিকানির শেষ মহারাজা নরেন্দ্র সিংজির বাসভবন ছিল। বর্তমানে এটি একটি অত্যন্ত বিলাসবহুল 5 স্টার হোটেল। এখানকার অন্দরসজ্জা আধুনিক এবং রাজকীয় ঐতিহ্যের এক অপূর্ব সংমিশ্রণ। রুফটপ ইনফিনিটি পুল এবং অসাধারণ খাবার। এছাড়া রয়েছে লালগড় প্যালেস। জুনাগড় কেল্লার খুব কাছে অবস্থিত এই হোটেলটি লাল বেলেপাথর দিয়ে তৈরি। এর বিশাল আঙিনায় এবং ময়ূরদের আনাগোনা আপনাকে পুরনো দিনের রাজকীয় আমেজ দেবে। সাশ্রয়ী মূল্যে রাজকীয় অভিজ্ঞ সুন্দর বাগান। হোটেল বসন্ত বিহার প্যালেস, মহারাজ গঙ্গা সিং এর এই প্রাসাদটি বিনোদনের জন্য তৈরি করেছিলেন। এটি একটি শান্ত এবং মনোরম পরিবেশ অবস্থিত। সুন্দর ঝরকা এবং ঐতিহ্যবাহী রাজস্থানী স্থাপত্য। জুনাগড় কেল্লায় মূল প্রবেশ পথের সুরজপোল কাছেই টিকিট কাউন্টার থেকে আপনি সরকারি অনুমোদিত গাইড বুক করতে পারেন। তারা হিন্দি, ইংরেজি এবং অন্যান্য ভাষায় পারদর্শী। আপনি যদি অডিও গাইড চান, আপনি চাইলে অডিও গাইডও নিতে পারেন, যা আপনাকে প্রতিটি মহলের ইতিহাস বিস্তারিতভাবে জানাবে। এছাড়া আপনি এই জুনাগড় ফোর্টে আসার জন্য আপনি জুনাগড় শহর থেকে কেল্লায় যাওয়ার জন্য অটো রিক্সা আপনি বা ওলা, উবের, ক্যাব, এছাড়া আপনি পার্সোনাল ট্যাক্সি হায়ার করতে পারেন। এবার আসি কলকাতা থেকে আপনি বিকানির কিভাবে পৌঁছবেন। আপনি 3টে মাধ্যম আছে। একটা হচ্ছে ট্রেনের মাধ্যমে আসতে পারেন, অথবা বিমানপথেও আসতে পারেন, অথবা সড়ক পথেও আসতে পারেন। ট্রেন পথে যদি আসতে চান, তাহলে কলকাতা থেকে সরাসরি বিকানি যাওয়ার জন্য সেরা ট্রেন হলো প্রতাপ এক্সপ্রেস, যার ট্রেন নাম্বার হচ্ছে 12496। এটি কলকাতা স্টেশন থেকে ছাড়ে এবং সরাসরি বিকানির জংশনে পৌঁছায়। এই ট্রেনটি সাধারণত শুক্রবার রাতে ছাড়ে এবং রবিবার সকালে বিকানির পৌঁছায়। প্রায় 33 থেকে 35 ঘন্টা সময় লাগে। যদি সরাসরি ট্রেন না পান, তবে আপনি হাওড়া থেকে যোধপুর এক্সপ্রেস বা বিকানির এক্সপ্রেস করেও বিকানির বা পার্শ্ববর্তী স্টেশনে আপনি নামতে পারেন।
এছাড়া যদি খুব দ্রুত যেতে চান তাহলে বিকানির একটা ছোট্ট বিমানবন্দর আছে, তবে কলকাতা থেকে আপনি সরাসরি কোনো ফ্লাইট নেই, আপনাকে কানেক্টিং ফ্লাইটে যেতে হবে। কিভাবে? কলকাতা থেকে প্রথমে আপনি চলে যান দিল্লিতে, দিল্লি থেকে সরাসরি বিকানির জন্য ফ্লাইট পাওয়া যায় এয়ার ইন্ডিয়া বা অন্যান্য এয়ারলাইন্স। আপনি কলকাতা থেকে বিমানে যোধপুর বা জয়পুর যেতে পারেন এবং সেখান থেকে ট্যাক্সি বা বাসে করে বিকানির পৌঁছানো অনেক সহজ। জয়পুর থেকে বিকানির প্রায় 5 থেকে 6 ঘন্টা রাস্তা। আর যদি সড়ক পথে যান, যদি লং ড্রাইভ আপনার যদি খুব ভালো লাগে, তাহলে কলকাতা থেকে বিকানির দূরত্ব প্রায় 1900 কিলোমিটার। আপনি যদি নিজের গাড়িতে যেতে চান তবে দীর্ঘ যাত্রা করতে হবে। কিভাবে যাবেন? প্রথমে বলি, কলকাতা থেকে আপনি বারাণসী চলে আসুন, সেখান থেকে প্রয়াগরাজ, সেখান থেকে আগ্রা, আগ্রা থেকে জয়পুর এবং তারপরে আপনি বিকানির পৌঁছাতে পারেন। আর আপনি যদি বিরতি ছাড়া গাড়ি চালালেও প্রায় 35 থেকে 40 ঘন্টা সময় লাগতে পারে। তবে সাধারণত 3 দিন সময় নিয়ে এই যাত্রা করা খুবই আরামদায়ক। আর ট্রেনের টিকিট কিভাবে বুক করবেন? ট্রেনের টিকিট আপনি IRCTC সাইট থেকে আপনি ট্রেনের টিকিট বুক করতে পারেন। তবে একটা কথা, 3-4 মাসের আগে আপনার তো বুক করার চেষ্টা করবেন। এখন অন্তত আপনাকে মিনিমাম 2 মাস আগে যখন পোর্টালটা খোলে তখন আপনি বুক করে নিন, কারণ রাজস্থান রুটে টিকিটের খুব চাহিদা থাকে। আর আপনি ঘুরতে চাইলে অবশ্যই এটা মেনটেন করবেন অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত, কারণ গরমকালে অনেক বেশি অস্বাভাবিক তাপমাত্রা থাকে, তখন আপনি খুবই কষ্টদায়ক হয়ে উঠবে। তাই জন্য সেরা সময় যদি আপনি রাজস্থান ঘুরতে চান, বিকানির ঘুরতে চান, তাহলে সেরা সময় হচ্ছে অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত। খরচের ব্যাপারটা নিয়ে, সেটা হচ্ছে কলকাতা থেকে বিকানিরে আপনি কিভাবে যাতায়াত করবেন এবং কদিন থাকবেন তার উপরে। আমি যদি ধরে নিই যে 3 রাত 4 দিনের জন্য একটা খরচ আপনাদের সাথে আমি শেয়ার করছি। যদি আপনি ট্রেনে স্লিপার ক্লাসে যান তাহলে আসা যাওয়া আপনার 1600 থেকে 1900 টাকার ভিতরে। আর 3 টায়ার এসিতে যদি যান তাহলে আসা এবং যাওয়া নিয়ে 4100 থেকে 4600। এবার আসি বিমানে যদি আপনি যেতে চান তাহলে আসা যাওয়া মিলিয়ে প্রায় 12,000 থেকে 18,000 টাকা। আগে বুক করলে একটু কম হতে পারে। আর থাকার খরচ হোটেল কস্ট, সেটা হচ্ছে যদি আপনি গেস্ট হাউস টাইপের থাকেন তাহলে পরে সেখানে 800 থেকে 1200 টাকা প্রতি রাত। আর মাঝারি মানের হোটেল 3 স্টার টাইপের হোটেল যদি নেন তাহলে 2000 থেকে 3500 প্রতি রাত। আর যদি একটু হেরিটেজ প্লেসে থাকতে চান তাহলে সেখান থেকে 5000 থেকে 12,000 টাকা প্রতি রাত। 3 রাতের মাঝারি মানের হোটেলে খরচ হয় প্রায় 6000 থেকে 9000 টাকা, যা দুজনে শেয়ার করলে জনপ্রতি প্রায় 4500 টাকার মতো পড়বে। আর বিকানির সাধারণত রাজস্থানী খাবার বেশ সস্তা, সেখানে ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার মিলিয়ে মোটামুটি 500 থেকে 800-র মধ্যে আপনাদের খরচা হতে পারে। আর 3 দিনের জন্য মোট খরচ আপনার আমি ধরে নিলাম 1500 থেকে 2500 টাকা। এবারে চলে আসি সেখানকার গাড়ি ভাড়া খরচ। অটো বা ট্যাক্সি ভাড়া কেল্লা, মন্দির, উট গবেষণা কেন্দ্র ঘোরার জন্য আপনার 1500 থেকে 2500 টাকার মতো পড়বে। কেল্লা মিউজিয়াম টিকিট ও উট সাফারি জনপ্রতি 500 থেকে 1000 টাকা পড়বে। তাহলে আমি এবার যদি আপনাদের যদি আপনারা যদি এই সব মিলিয়ে যদি আপনারা যদি স্লিপার ক্লাস এবং বাজেট হোটেলে যদি থাকেন তাহলে এই খরচটা গিয়ে দাঁড়াবে 8000 থেকে অ্যাপ্রক্স 10,000 টাকা। আমরা জুনাগড় ফোর্ট দেখার পর এবার আমরা যাচ্ছি লালগড় প্রাসাদ দেখতে। বিকানের লালগড় প্রাসাদ রাজস্থানী স্থাপত্য ও ব্রিটিশ স্থাপত্যের এক অনন্য মিলনস্থল। 20 শতাব্দীর শুরুতে নির্মিত এই প্রাসাদটি বিকানের রাজকীয় ইতিহাসের এক উজ্জ্বল সাক্ষী। মহারাজ গঙ্গা সিং 1902 থেকে 1926 সালের মধ্যে তার পিতা মহারাজ লাল সিংয়ের স্মৃতিতে এই প্রাসাদটি নির্মাণ করেছিলেন। সেই সময় রাজ পরিবার জুনাগড় কেল্লা থেকে আরও অত্যাধুনিক এবং সুবিধাজনক আবাসে স্থানান্তরিত হতে চেয়েছিল। প্রাসাদটি নির্মাণের দায়িত্ব দেওয়া হয়েছিল ব্রিটিশ স্থাপত্যিক স্যামুয়েল স্টুইন্ট জ্যাকবকে। 1902 সালে লর্ড কার্জন এই প্রাসাদটি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। আমরা লালগড় প্যালেস দেখার পর বেরিয়ে পড়লাম এবং ড্রাইভারের সাথে কথা বললাম। आप क्या क्या घुमाता है? हम बीकानेर लोकल में आपको सबसे पहले रामपुरिया की हवेली, उसके बाद जैन टेम्पल, लक्ष्मीनाथ टेम्पल, उसके बाद देशनो करनी टेम्पल, कैम्बल रिसर्च सेंटर, सागर की छतरियाँ, जूनागढ़ फोर्ट,
और लालगढ़ पैलेस। ये बीकानेर का लोकल पॉइंट है 7। आपका नाम क्या है? जेठाराम नाम है मेरा। जेठाराम जी, बहुत अच्छा घुमाया। ये हम लोग का गाड़ी है जेठाराम जी का, हम लोग को घुमाया, बहुत अच्छा करके घुमाया हुआ। ठीक है, आप लोग जब आ रहे हैं तो आपका नंबर चला जाएगा, आपका नंबर बता दीजिए एक बार। नंबर 9829895071। बता दिया हमने, फिर भी हम स्क्रीन में डाल देंगे आपका नंबर। ঠিক আছে, আর আপনার দর্শক বন্ধু আপনারা যারা আছেন তারা অবশ্যই ড্রাইভারজির নাম্বার কন্ট্যাক্ট করে আপনারা চলে আসতে পারেন। থ্যাংক ইউ। আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আপনাদের কাছে নতুন নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে। আমরা এই বিকানির এপিসোডটি খতম করে আমরা এরপরে জয়সালমীর ট্যুরে যাব। তো কাদের কেমন লাগলো এই বিকানির ট্যুরটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি আপনারা ভালো আছেন। টাটা, বাই বাই। আবার একটা এপিসোডে আপনাদের সাথে দেখা হবে।